Okay. This is our first class of this paid course. And in this class, I'm going to talk about this language. I mean, how can we start learning English language, as well as I'll talk about pronunciation. কিভাবে আমরা ইংলিশে সঠিকভাবে যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্সকে প্রনাউন্স করব, যে কোনো লেটারকে কিভাবে আমরা উচ্চারণ করতে পারি, এই বিষয়গুলো দেখাবো আইপিএ প্রনাউন্সিয়েশন কভার করার মাধ্যমে। আইপিএ মিনস ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। তো এই জায়গাটা বা এইগুলো নিয়ে কথা বলবো, তার আগে আমরা একটু বলি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এই পেইড কোর্সে, যে এই ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করব, এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি কি আছে, আমরা যে সামনে যে ক্লাসগুলো করব এই ক্লাসগুলোতে মেইনলি কোথায় কোথায় এফোর্ট দিব, কোন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে ইংলিশে ভালোভাবে স্পিকিং করতে পারবো বা কথা বলতে পারবো বা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন, যারা ফ্রি ক্লাসগুলোতে ছিলেন, আপনাদের মনে আছে কিনা, আমি একটা কথা বারবার বলতাম, ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, এটা প্রত্যেকটা ক্লাসে আমি বলে আসছি, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচারের প্রয়োজন। স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল, আমাদের একটা সাবজেক্ট বসে, এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকে। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে। Verb is the heartbeat of sentences. I mean, without verb, you cannot make any kinds of English sentence. After the verb, we have to use, here you can see, extension. In the place of extension, we can put here object or complement or adverbials. ভার্বের পরে আমরা এই ধরনের কম্পোনেন্ট অফ সেন্টেন্স এগুলো ইউজ করতে পারি। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, এটা মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি করতে গেলে মেইনলি আমাদের এই স্ট্রাকচারটার প্রয়োজন হয়। প্রধানত দুইটা স্ট্রাকচারের ব্যবহার হয় সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশে। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। তো সেটা একটা পার্টিকুলার সিচুয়েশনে ব্যবহার হয়, সেটা নিয়ে পরে কথা বলবো। মেইনলি বা মোস্ট অফ দ্য টাইম আপনি যে কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার আগে এইটার কাছে আসতে হবে। এইটাকে মেনটেন করে আপনি নেগেটিভ করেন, ইন্টারোগেটিভ করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, যাই করেন না কেন, একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার হচ্ছে এইটা। ফার্স্ট একটা সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। আমরা বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, সব সেন্টেন্সের ভার্বের পরে অবজেক্ট থাকে না। অবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, বাট সব সময় সেটা হয় না। কমপ্লিমেন্ট থাকতে পারে বা অ্যাডভার্বিয়াল থাকতে পারে, সেই জিনিসগুলো কি আমি দেখাচ্ছি। তো এইটা আগে মনে রাখেন। যারা একদমই দুর্বল, যারা একদম বেসিক থেকে শিখছেন, যারা বলছেন আমি কিছুই পারি না, ভালোভাবে দেখেন, এই যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ইংলিশের সমস্ত সেন্টেন্স তৈরি হয়। এখন এই যে নাউন প্রোনাউন লেখা, ভার্ব লেখা, এই জিনিসগুলো কি, অ্যাডভার্বিয়াল লেখা, এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কি, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো মেনটেন করতে হয়। কেন মেনটেন করতে হয়? আপনি যখন একটা ইংরেজি বাক্য তৈরি করবেন, একটা বাক্য তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ড। আই মিন, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তো প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম থাকে, যে নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং ওই নামগুলো আইডেন্টিফাই করা শিখতে হয়। তাহলে দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো পরিবর্তন হয়, নামের পরিবর্তন হয়, কোনোটা নাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডভার্ব, কোনোটা প্রিপজিশন, কোনোটা কনজাংশন। এগুলো আইডেন্টিফাই করে শিখতে হয়, তাহলে যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। তো সেটা নিয়ে পরে কথা বলছি, আগে এই জায়গাটা একটু বোঝেন। একটা বাক্য তৈরি করতে গেলে এই স্ট্রাকচারের প্রয়োজন হয়। স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ সাবজেক্ট কি হতে পারে? আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এই যে একটা সাবজেক্ট আমি নিলাম, আমি, তুমি, আমরা, সে, তারা। একটা মানুষ যখন কিছু বলবে, কিছু লিখবে, কোন একটা কাজ করবে, মানে সেখানে কেউ তো একজন থাকবে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট এইরকম কোনো কিছু হতে পারে: আই, উই, ইউ, হি, সে, দে, রহিম, করিম। এগুলোই কিন্তু একটা সেন্টেন্সের মূলত সাবজেক্ট হয়। এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাদের মূলত ভার্বের ব্যবহার করতে হয়। কথাটা বুঝবেন, সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্বের ব্যবহার করতে হয়। ভার্বটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড
দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলোকে আমরা ভার্ব বলি। এবং একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আহ বাংলা বাক্যে ভার্ব লাস্টে বসে, ভার্ব শেষে বসে, কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। ইংলিশে যখনই কোনো সেন্টেন্স লিখতে যাবেন বা বলতে যাবেন, এইটা আগে মেনটেন করার চেষ্টা করবেন, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করবেন। তাহলে ভার্বটা কি? একটা অ্যাকশন দেয়। যেমন আমি আমি খাই, আই ইট। উই প্লে, এই প্লে মানে কি? খেলা, আমরা খেলি। ইউ ডু, ডু মানে কি? করা, তুমি করো। হি ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো, সে চালায়। এইভাবে আমি এগুলো আগে আপনাদের দেখিয়েছি যারা ফ্রি ক্লাস ছিলেন। সে চালায়, সে ড্র, সে আঁকে। দে গো, তারা যায়। রহিম স্পিক, রহিম বলে। এই যে যাওয়া, খাওয়া, করা, পড়া, লেখা, চলা, বলা, এগুলো হচ্ছে আমাদের সব ভার্ব। সাবজেক্টের পরে এগুলো বসে। এবং একটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম, যারা অনেকে আপনারা মনে করেন যে আমি ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি কম পারি, তাই মনে হয় ইংরেজি ভাষাটা সঠিকভাবে ডেভেলপ করতে পারছি না। এই ভোকাবুলারি নিয়ে যারা প্রবলেম ফেস করেন, ভোকাবুলারি বলতে আমি ওই ফ্রি ক্লাসগুলোতে বলছিলাম, আমাদের ভার্বের ভোকাবুলারি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। ভার্বের ভোকাবুলারি যদি ভালোভাবে জানা যায়, তাহলে ইংলিশে কথা বলা যায় বা ফ্রি হ্যান্ডে লেখাও যায়। এবং তার একটা ফাইলও আমি দিয়েছিলাম ফ্রি ক্লাসে, পেইড কোর্সে আমি দিয়ে দিব। ওই ভার্ব গুলো না শিখলে ল্যাঙ্গুয়েজটাকে কখনোই ভালোভাবে প্রফেশনালি ডেভেলপ করা যায় না। কারণ কি? দেখেন, সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, অর্থাৎ সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, এর বাইরে আর কিছু না, এইগুলোই সাবজেক্ট। অবজেক্ট কি হয় জানেন? বা এই এক্সটেনশনে যে জায়গাটা, আপনি যদি সাবজেক্টের পর ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারলে, কি বললাম, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমি খাই, কি খাই, এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যাবে। আপনি যা খান, ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসান। সো আই ইট রাইস, আমি ভাত খাই, এটাই কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। এইভাবে অবজেক্ট হয়ে যায়। আমরা খেলি, কি খেলি, আপনি যা খেলেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, ইউজ করেন, সো উই প্লে ফুটবল, দ্যাট ইজ দ্য অবজেক্ট। সো এগুলো হয়ে যায়। হ্যাঁ, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। তাহলে এই সেন্টেন্স গুলো আমি যখন বাংলায় বলছি, আমরা ফুটবল খেলি, বাংলায় কিন্তু ভার্বটা লাস্টে থাকে। দেখেন, বলছি আমরা, তারপরে বাংলায় বলছি ফুটবল, এবং এই প্লে মানে খেলায়, খেলা শব্দটা বাংলায় কিন্তু লাস্টে বলছি। বাট ইংলিশে কিন্তু ভার্ব সাবজেক্টের পরে বসে। দেখেন, সে গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব, আর ভার্ব যদি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। দে গো, তারা যায়। দেখেন, এই গোটাকে কি যায়, কাকে যায় দিয়ে প্রশ্ন করা যায় না। এটাকে প্রশ্ন করতে হবে কোথায় যায়। দে গো টু মার্কেট, তারা বাজারে যায়। তো এই যে জায়গাটা না, এই টু মার্কেট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই যে এখানে লিখছেন অ্যাডভার্বিয়াল। কোন সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট এবং হুম, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর সব সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে এরকম কোনো কথা না। অবজেক্ট না থাকলে ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু, এগুলো দ্বারা প্রশ্ন করতে হয়। কোনো সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তারা যায়, কোথায় যায়? বাজারে যায়। এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস, এই টু মার্কেটটা। এগুলো আমাদের জানতে হয়। কেন জানতে হয় জানেন? যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না, সেই সেন্টেন্সের ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না, ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না, সেই সেন্টেন্সকে কখনো প্যাসিভ ভয়েস করা যায় না। অর্থাৎ আপনাকে যদি দে গো টু মার্কেট এই বাক্যটা কেউ দিয়ে বলে যে এটার প্যাসিভ করো, তো এটা কখনো সম্ভব নয়, কারণ কি, এর অবজেক্ট নেই। তো এই জিনিসগুলো বুঝতে হয়। আমার সব সময় ভার্বের পর অবজেক্ট থাকে না, কখনো অবজেক্ট হবে, কখনো কমপ্লিমেন্ট হবে, আবার অ্যাডভার্বিয়াল হবে। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা আমি বলছি, একটু ওয়েট করেন। রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে বা ইংরেজিতে কথা বলে। সো এখন এইভাবে আমাদের সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বসে। আমি কি বলছি? সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে যদি আপনি ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারেন। তাহলে আমার ভোকাবুলারি বলতে জানতে হয় কোনটা? ভার্ব। ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। কেন ভার্ব জানতে হয়? কারণ এই যে ভার্ব গুলো এখানে দেখছেন, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, স্পিক মানে বলা, এই প্রত্যেকটা ভার্বের কিন্তু ফর্ম থাকে, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। কি বলা হয়? কনজুগেশন অফ ভার্ব বা ফরমেশন অফ ভার্ব। এই ভার্বের ফর্ম যে জানে না,
সে জীবনে কোনোদিন ইংরেজি শিখতে পারে না বা ইংলিশে কথা বলতেও পারবে না। কারণ আমরা যে স্পোকেন ইংলিশ শিখতে চাই, ইংলিশে কথা বলবো, কমিউনিকেশন করব, কনভারসেশন করব, এই কথা বলতে পারি না কেন জানেন? শুধুমাত্র এই ভার্বের ফর্ম সম্পর্কে বা ভার্বটাকে সঠিক ফর্মে বসাতে না পারার কারণে, ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে। এই ইটের আরো 5টা নাম আছে, ইট, এট, ইটেন, ইটিং, ইটস, এইগুলো আমাকে আগে জানতে হবে। প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে। আমাদের সাবকন্টিনেন্টের গ্রামার বইগুলোতে 3টা করে ফর্ম দেওয়া থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আরেকটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর থার্ড পারসন ফর্ম। সেই ভার্বের ফর্ম সম্পর্কে আমার খুব ভালো একটা কনসেপ্ট রাখতে হবে। তা না হলে আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন না, কথা বলতে পারবেন না। অবজেক্ট আবারও বলছে অটোমেটিক্যালি চলে আসে, আমার জানতে হবে ভার্বটা। এবং এই ভার্বের বিভিন্ন ফর্ম থাকে, ভার্ব শুধু এই নামে হয় না। এবং সেটা জানতে হবে কেন? কারণ হচ্ছে আমরা স্পিকিং করতে চাইলে, কথা বলতে চাইলে, আমাদের একটা সার্টেন সিচুয়েশনের উপর আমরা কথা বলতে পারি না, সার্টেন একটা টাইমকে মেনটেন করে কথা বলতে পারি না। যখন কেউ কারোর সঙ্গে ইংলিশে কনভারসেশন করে, কমিউনিকেশন করে, বিভিন্ন ওয়েতে একটা কথাকে বলার চেষ্টা করে বা লেখার চেষ্টা করে, বিভিন্ন টাইমে আমাকে একটা কথাকে নিতে হয়। সেটা নেওয়ার জন্য আমরা টেন্স শিখি। আবার আমরা অনেকে বুঝি না যে টেন্সের স্ট্রাকচার মূলত কি। টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এই বিষয়গুলো আমি ফ্রি ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। অর্থাৎ আমি একটু এক এক করে ধারাবাহিকভাবে বলি, সবাই নেওয়ার চেষ্টা করে। মনে করেন আমি এইখানে যে বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলোর বাংলা অর্থ কি? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, কোন একটা কাজ ডে টু ডে লাইফে প্রতিদিন করে থাকে, বা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই সেন্টেন্স গুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। যারা টেন্স বোঝেন তারা দেখে বুঝতে পারবেন কেন প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, রহিম। এরপরে ভার্ব হচ্ছে ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র। অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই যে স্ট্রাকচার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। এর ডেফিনেশন কি? কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ ডে টু ডে লাইফে প্রতিদিন করে থাকে। বাট আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে ইংলিশে স্পিকিং করতে যাবেন বা কথা বলতে যাবেন, এরকম একটা ওয়েতে কথা বলতে পারবেন না, আপনার কথাকে চেঞ্জ করতে হবে। যেটা আমি বারবার বলছিলাম, কেউ যদি আপনাকে বলে যে আপনি কি সকালে গাড়িটা চালিয়েছিলেন, এখন আপনি বলছেন যে না, আমি তো সকালে গাড়ি চালাইনি, আমি গাড়ি নিয়ে এখন বের হব, আমি এখন গাড়িটা চালাবো। আবার আরেকজন বলছে যে আমি গতকাল গাড়িটা চালিয়েছিলাম। আবার আরেকজন বলছে আমি তো এখন চালাইতেছি গাড়ি। তাহলে এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আপনি যদি বিভিন্ন ওয়েতে বলার চেষ্টা করে, তখন এই ড্রাইভকে ড্রাইভে রাখলে হয় না। প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে। কথাটা বোঝার চেষ্টা করেন। ভার্বের ফর্ম, এই যে ভার্ব অন, বা এটাকে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু, ভার্ব টু, বা এটাকে বলে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব টু, এটাকে বলে ভার্বের পাস্ট ফর্ম। এরপর হচ্ছে আপনার ভার্ব থ্রি, এটাকে বলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব থ্রি। ভার্ব ফোর, এটা বলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর হচ্ছে ভার্ব ফাইভ, এটা বলে থার্ড পারসন ফর্ম। মেইনলি 3টা ফর্ম জানলেই হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। বাকি 2টা আপনার ওই ইসের সঙ্গে হয়ে যায়, এটাকে কি বলে, টেন্স জানার সঙ্গে হয়ে যায়। অর্থাৎ এইগুলো আগে জানতে হবে। এই অ্যাটলিস্ট এই ফর্মগুলো আপনারা একটু করবেন তো, পারেন কিনা। ইট মানে খাওয়া, এই ভার্বটার একটা পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে এ টি ই, এট। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। এই প্রত্যেকটা ভার্ব, এই ভার্বগুলো দুই ভাবে এই ফর্মের পরিবর্তনটা হয়। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। যে ভার্বগুলো 2টা বা 3টা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, আর যে ভার্বগুলো একটু স্ট্রং, 2টা বা 3টা ফর্ম আলাদা, তাকে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলে। এগুলো আমি দেখাবো আপনাদের, ফাইলও দিয়ে দিব। তো প্রত্যেকটা ভার্বের এই যে 5টা ফর্ম থাকে। এরপরে কোন ভার্বটা আছে এখানে লিখছি আমি, এই যে প্লে মানে খেলা। এরকম প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে।
ড্রাইভ মানে চালান, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন, DRIVEN, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভিং, থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস। এই যে ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম হচ্ছে, এগুলো আমরা জানি না, অনেকে বুঝি না এই জিনিসটাই, ড্রিভ, পাস্ট পার্টিসিপল ড্রন, এগুলো শিখতে না পারলে বা এগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকলে ইংলিশে আপনি কথা বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমরা যে স্পোকেন ইংলিশ শেখার জন্য ভর্তি হয়েছি, আপনারা যেখানে ভর্তি হলেন, স্পিকিং শিখবেন, ইংলিশে কথা বলা শিখবেন, এই কথা বলতে পারেন না কেন? এটা কি কখনো ভেবে দেখছেন? শুধুমাত্র টাইমের চেঞ্জ করতে পারেন না সঠিকভাবে, বাংলা একটা কথা ভাবছেন, সেই কথাটাকে ইংলিশে ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারছেন না সঠিক ফর্ম মেনটেন করে। তো এইটা, এই ভার্বের ফর্ম না জানলে এই ধরনের প্রবলেমটা মূলত ক্রিয়েট হয়। গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং, থার্ড পারসন ফর্ম গোস। এরকম ভাবে প্রত্যেকটা ভার্বের আমার কয়টা ফর্ম থাকে? পাঁচটা। তাহলে স্পিক মানে কি? বলা। পাস্ট ফর্ম কি? স্পোক। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্পোকেন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? স্পিকিং। তাহলে এই ভার্বের ফর্ম জানতে হয় কেন? কি বললাম? আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন ইংলিশে, when you will communicate with others people or when you will make a conversation with someone in English, you need to change your sense, you need to change your time, you cannot speak in a on a stable position. So how can you speak your time or thought? You can just change your thought or time by changing the formation of verb, by changing the form of verb according to different kinds of structure of tense. If you won't be able to change the forms of verb instantly, whatever you want to mention, whatever you want to express from your own language, you will not be able to speak in English properly. So you have to focus here. But if you are able to write that kinds of form correctly, whatever you put in the place of extension, the sentence will be automatically correct. So the main point or main thing is, for making any kinds of English sentences, for speaking fluently, you should focus the form of verb according to tense. এই ভার্ব গুলোকে টেন্সের স্ট্রাকচার মেনটেন করে ইউজ করতে হয়। আদারওয়াইজ আপনি বিভিন্ন ওয়েতে কথা বলতে পারবেন না। যেমন আপনাদের এটাও মনে আছে কিনা, আমি একটা কনভারসেশন ক্রিয়েট করে দেখিয়েছিলাম। মনে করেন এ এবং বি, দুইটা ব্যক্তি, দুইটা পার্সনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। এখন এই এ বি কে বলছে যে আপনি কি রাতে ভাত খেয়েছেন? এই কথাটার ইংলিশ কি, এটা কোন টেন্স? মনে করেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। অর্থাৎ বলছে যে হ্যাভ ইউ ইটেন, EATEN, ইটেন রাইস অ্যাট নাইট? আপনি কি রাতে ভাত খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এবার বি বলছে যে আমি খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? বি এ কে বলছে যে আই হ্যাভেন্ট, মানে হ্যাভ নট ইটেন রাইস অ্যাট নাইট, বাট তুমি কি এখন ভাত খাচ্ছো? বলছে যে আর ইউ ইটিং রাইস নাও? এটা বি বলছে। এখন এখানে এ আবার বলছে যে আমি তো সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। বলছে যে আই এট রাইস ইন দ্য মর্নিং, আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। এটা কে বলছে? এ বলছে বি কে, এ বলছে বি কে। ঠিক আছে? এখন এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এই কনভারসেশনের ভিতরে আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, আমি এখানে একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেটা কি? সেটা হচ্ছে ইট। অর্থাৎ এই জায়গাটাতে আমি একটা কমন ভার্ব ব্যবহার করেছি, সেটা হচ্ছে ইট, EAT, ইট। এই ইট মানে কি? ইটের বাংলা অর্থ কি? ইট মানে হচ্ছে খাওয়া। বাট এই খাওয়া কথাটাকে দেখেন, কোথাও লিখছি ইটেন, কোথাও লিখছি ইটিং, কোথাও লিখছি এট, আবার কোথাও লিখছি এই যে উইল নট ইট বা উইল ইট, যাই বলেন না কেন। তাহলে আমি ইটটা কি ইটে রাখতে পারলাম? আমি যখন প্র্যাকটিক্যালি এই ইট ভার্বটা দিয়ে কথা বলছি, কারোর সঙ্গে কনভারসেশন করছি, তখন এই ইটের বিভিন্ন ফর্ম আমাকে কিন্তু ইউজ করতে হচ্ছে। বোঝার চেষ্টা করেন, কোথাও ইটেন লিখছি, কোথাও এট লিখছি, কোথাও ইটিং লিখছি, কোথাও উইল নট ইট লিখছি।
এইটা কিভাবে হয়? এই জিনিসটাই আমরা যখন ইংলিশে কথা বলতে চাই, স্পিকিং করতে চাই, ইনস্ট্যান্টলি আমি কোনো কিছু বাংলায় ভাবলে আমি যখন ইংলিশে বলতে চাচ্ছি, আমি সঠিকভাবে এই জায়গাটাই মেনটেন করতে পারি না, এই টাইমটা ধরতে পারি না, এই জায়গাটায় সঠিকভাবে ভার্বের ফর্মকে পুট করতে পারি না। না পারার কারণে আমরা কনফিডেন্টের অভাব বোধ করি, কনফিডেন্ট পাই না কথা বলতে গেলে, শাই ফিল করি, লজ্জা পাই ইংলিশে স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে। বাট বিশ্বাস করবেন কিনা জানি না, এই জায়গাটা সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, এটা যদি ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারেন, যে কোনো কিছু বাংলায় ভেবে সেই অনুযায়ী সেই টাইম অনুযায়ী যদি সঠিকভাবে ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারেন, অবজেক্ট বা এক্সটেনশনে যাই লেখেন না কেন, আপনার সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। এবং ভার্ব সঠিকভাবে বসাতে পারলে আপনি যার সঙ্গে কথা বলছেন বা কনভারসেশন করছেন, আপনার যে পার্টনার, তার কথাগুলো বোঝা সহজ হয়। বাট এই ভার্বকে যে ওলটপালট করে ফেলে, ভার্ব যে সঠিক টাইম মেনটেন করে ইউজ করতে পারে না বা বলতে পারে না, সে ইংলিশে কথা বলতে পারে না। এই যে আপনারা আমার কাছে ভর্তি হয়েছেন, স্পিকিং শিখবেন, ইংলিশে কথা বলা শিখবেন, স্পোকেন ইংলিশ শিখবেন, এটা এটা শুধুমাত্র আমরা পারি না, আপনারা পারে না জাস্ট এই জায়গাটার কারণে, শুধুমাত্র ভার্বকে সঠিকভাবে আমি ইউজ করতে পারি না সেই জায়গায়। তাহলে আপনি মনে রাখবেন, এই স্পোকেন ইংলিশ বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, ইংরেজি ভাষা হচ্ছে ভার্ব। যাবতীয় যা কিছু আছে সবকিছুই ভার্বের উপর ডিপেন্ডেন্ট। ভার্ব যে সঠিকভাবে পুট করতে পারবে তার টাইম অনুযায়ী, সে কথা বলতে পারবে, সে পেরে যাবে ইংলিশ। আর যে এই জায়গাটা পারবে না, সে ইংলিশে শিখতে পারবে না, ইংলিশ কথা বলতে পারবে না। তাহলে কোন জায়গায় আমাদেরকে ফোকাস দিতে হবে, আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? বুঝতে পারছেন আমরা ইংরেজি পারি না কেন, কথা বলতে পারি না কেন? বুঝতে পারছেন কিছু? কি বললাম? আমাকে ভার্বের উপর আমাদের আমাদের ভার্বের উপর ফোকাস করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। তাহলে দেখেন, আপনারা ইংরেজি শেখার চেষ্টা করে যান বিভিন্ন জায়গা থেকে, বাট আমরা কিন্তু এই অরিজিনটাই ধরতে পারি না, যে কিভাবে শিখবো, ঠিক কোন জিনিসটা শিখবো, ঠিক কোন টুকুর উপর কনসেপ্ট থাকলে আমি ইংলিশে শিখতে পারবো, কোন জায়গাটুকুর উপর কনসেপ্ট আমাকে রাখতে হবে, এটা আমরা জানি না। আমরা বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখি, ছোট ছোট কন্টেন্ট দেখি, মনোরঞ্জন করার জন্য যে কন্টেন্ট গুলো তৈরি হয়, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখুন, ঘরে বসে আপনি এই ধরনের বাক্যগুলো বলতে পারেন, ট্রেনে বসে এই ধরনের বাক্যগুলো বলতে পারেন। হ্যাঁ, তারপর আপনার এই 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 রুলস গুলো শিখে রাখলে ইংলিশে কথা বলতে পারবেন। ইংরেজি শেখার জন্য এই ধরনের প্রোনাউন্সিয়েশন, এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন এইরকম। সবাই মনে করে আমি এগুলো শিখছি, ইংরেজি শেখার চেষ্টা করতেছি, কথা বলে ইংরেজি শিখছি। বাট আমাদের যে গোড়ায় গলদ, আমরা যে অরিজিনটাই জানি না। আরে বাবা, আপনার অ্যাকসেন্ট ঠিক করবেন বা প্রোনাউন্সিয়েশন ঠিক করবেন সেটা পরের কথা, আগে তো সাবজেক্ট আর ভার্ব মেনটেন করে সঠিকভাবে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করেন, একটা সেন্টেন্সকে সঠিক অর্থ দেওয়ার চেষ্টা করেন। আমরা এইটাই দিতে পারি না, এই জিনিসটাই আমরা জানি না। আশপাশ দিয়ে বিভিন্ন জায়গা থেকে এটা ওটা বিভিন্ন রুলস, বাক্য, এক্সপ্রেশন শিখতে থাকি। বাট তাতে কি কোনো লাভ হবে? আমি যদি অরিজিনটাই না বুঝি, ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে, আমার মূলত জানা লাগবে কোন জিনিসটা, ফোকাসটা কোথায় করতে হবে, এটা আমরা বুঝতে পারি না। তো এটা আমাদেরকে বুঝতে হবে। এখন একটা বিষয় বলে রাখি, ভাষা শেখার জন্য টেন্স কম্পালসারি শেখা লাগবে, টেন্সের স্ট্রাকচার জানা লাগবে। এখন এই টেন্সের স্ট্রাকচার মূলত কি? দেখেন, টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত এই ভার্বের ফর্মের চেঞ্জ, অর্থাৎ এক একটা টেন্সের স্ট্রাকচারে আমাদের এক এক ধরনের ভার্ব বসে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্স হচ্ছে 3 4 12টা। কথাটা বোঝেন, টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। অর্থাৎ আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটা কনসেপ্ট থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমার এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন। দেখেন, টেন্স হচ্ছে 3 টাইপস, 3 প্রকার টেন্স আমাদের ইংলিশে আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের 3টা করে ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। এখন আমরা অনেকে টেন্স পড়ি, টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার মুখস্থ করার চেষ্টা করি, অনেকের মুখস্থও থাকে, বাট প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করতে গেলে বাংলায় একটা কথা ভাবলে ইংলিশে সেটা কোন টেন্সে হবে এটা আমরা ধরতে পারি না। তো যাই হোক, এখন এই যে টেন্সের যে 12টা স্ট্রাকচার, এই টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি, এটা কি আমরা জানি? দেখেন, টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে, এটা আমাদেরকে একটু জানতে হবে বা বুঝতে হবে। যেমন দেখেন, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার আমার, দেখেন এখানে সাবজেক্ট 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 সাবজেক্ট, শুরুতে সবই সাবজেক্ট, এরপরে দেখেন লাস্টে অবজেক্ট 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 অবজেক্ট। তাহলে পরিবর্তনটা কোথায়? টেন্স মানে কি, টেন্সের স্ট্রাকচার মানে কি? পরিবর্তনটা হচ্ছে ভার্বের ফর্মে। দেখেন, কোথাও লেখা ভার্ব 1, কোথাও লেখা ভার্ব 2,
কোথাও লেখা উইল প্লাস ভার্ব ওয়ান, কোথাও লেখা অ্যাম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, কোথাও লেখা হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ আমার পরিবর্তনটা কিন্তু এই ভিতরে ভার্বে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এদের বিভিন্ন ফর্মের চেঞ্জ হয়ে মূলত একটা কথার চেঞ্জ হয়, টাইমের চেঞ্জ হয়, অর্থের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। যে পরিবর্তনটা প্র্যাকটিক্যালি স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে আমরা বাংলায় ব্যবহার করে থাকি বা আমাদের প্রয়োজন হয়, বাট যখনই কথাটা ইংলিশে বলতে যাই ইনস্ট্যান্টলি আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, ইউজ করতে পারি না সাবজেক্টের পরে। তো ভার্বের ফর্ম সম্পর্কে আগে কনসেপ্ট রাখতে হবে, কারণ এক একটা টেন্সের স্ট্রাকচার এক এক ধরনের ভার্বের ফর্ম থাকে, এবং সেটাকে মেনটেন করে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের টাইমের পরিবর্তন করতে হয়। তাহলে 12টা টেন্সে আপনি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 12 ধরনের কথা বলতে পারবেন, অর্থাৎ একটা কথাকে 12 ভাবে, 12টা দিকে, 12টা ওয়েতে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা দরকার আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। বাট এই 12টা টেন্সের স্ট্রাকচারের প্রয়োজন হয় না। জাস্ট 6টা বা 7টা জানলেই যে কোনো কথা, কনভারসেশন, কমিউনিকেশন ভালোভাবে চালিয়ে নেওয়া যায়। 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস আর প্রেজেন্টের পারফেক্ট, যেমন এখানে যে 7টা আমি লিখছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো ওইভাবে লাগে না, বা ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্টের ব্যবহারও তেমন হয় না। বাট টেন্সের ক্লাসে যখন আমরা আসবো তখন সবকিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। বাট শুধুমাত্র এই টেন্স দিয়ে আবার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা থট প্রকাশ করতে গেলে আমাদের এই টেন্সের পাশাপাশি আরেকটা বিষয় শিখতে হয়, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এগুলো আমি আগে বলেছি আপনাদের, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে, যারা মানে যেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করলে এরা আলাদা ধরনের একটা স্ট্রাকচার, আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স এরা ক্রিয়েট করে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল ভার্ব বলে। বা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু সেমি মডাল ভার্ব বলে। এবং এই মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো হয়, এক একটা স্ট্রাকচার এক এক ধরনের ফর্ম বসে। বাট মডাল ভার্বের যখন অ্যাক্টিভ স্ট্রাকচার থাকে তখন প্রত্যেকটা মডাল ভার্বের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, একদম বেস ফর্মটা বসে, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড। বাট এই মডাল ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে। মডাল ভার্ব সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ শুধু টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করা যায় না। আপনি ইংলিশে যেটা বলতে চাচ্ছেন, যে কথাটা এক্সপ্রেস করতে চাচ্ছেন, শুধু টেন্স দিয়ে সেটা সম্ভব নয়। এর জন্য মডেলটা আমাদের শিখতে হয়। এবং এই টেন্স আর মডেল শেখার পরে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই টেন্স, মডেল, সেমি মডেল এদের একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ। এই প্যাসিভ সম্পর্কে যে ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারে তাকে আর কেউ আটকাতে পারে না। আপনি বাংলায় যা কিছুই ভাবেন না কেন, সেটাই আপনি ইংলিশে ট্রান্সফার করতে পারবেন, ইংলিশে কনভার্ট করতে পারবেন, ইংলিশে কথা বলতে পারবেন। অর্থাৎ একটা বিষয় মনে রাখেন, জাস্ট অথেন্টিক যে জিনিসটা সেটা হচ্ছে ইংলিশে কথা বলার জন্য আপনার 4টা বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 1 নাম্বার পয়েন্ট, একটু লিখে রাখবেন জিনিসটা, আপনাকে জানতে হবে ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। এইগুলো হচ্ছে একদম কম্পালসারি। এগুলো যদি আপনি শিখতে পারেন, এই জিনিসগুলোকেই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে স্পিকিং এ, রাইটিং এ, কনভারসেশনে, প্রেজেন্টেশন সব জায়গায় কাজে লাগাতে পারবেন। 3 নাম্বার হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। 4 নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েসের সঠিক ব্যবহার, প্যাসিভ ভয়েস। এই যে 4টা পয়েন্ট আমি লিখলাম, জাস্ট এই 4টা পয়েন্টের বাইরে আর কোনো কিছু লাগবে না ইংলিশে কথা বলার জন্য বা স্পিকিং করার জন্য। জাস্ট এই 4টা বিষয় যদি আপনি জানেন, আপনার যদি এই 4টা টপিকের উপর ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমি আপনাকে স্পিকিং এ এক্সপার্ট করব, ফ্লুয়েন্ট করব। এগুলো আমি পড়াবো আপনাদের ধারাবাহিকভাবে, সবগুলো বিষয়ের উপরে ডিটেলসে ক্লাস নিব, দেখাবো। বাট জানিয়ে রাখলাম আগে থেকে, যদি আপনারা পারেন নিজেদের মতো করেও এইগুলো সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে বা বই থেকে পড়ে যেভাবে ওকে একটু কনসেপ্ট যদি রাখতে পারেন, তাহলে আমার ক্লাসগুলো করতে বা বুঝতে আরো বেশি সহজ হবে আপনাদের। এবং এগুলো ভালো জানা থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না। স্পিকিং করার জন্য কি করতে হবে, কোন স্ট্র্যাটেজি, কোন টেকনিক, সেগুলো সব আমি বুঝাই দিব, সেগুলো আমার উপর ছেড়ে দিবেন। বাট আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই 4টা বিষয়। এগুলো আমি শেখাবো আপনাদের, ডিটেলসে সবকিছু শেখাবো। বাট যদি পারেন নিজেরাও একটু একটু করে পড়াশোনা করবেন, স্টাডি করবেন, ফ্রি টাইমে কনসেপ্ট রাখার চেষ্টা করবেন।
ভার্বের ফর্ম, টেন্স, মডেল, সেমি মডেল, প্যাসিভ, এই বিষয়গুলোর উপর। এগুলো কেন দরকার? এতক্ষণ কি বললাম? আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারি না কেন? এই স্পিকিং এর ক্লাস করছেন, কথা বলতে, আমরা কথা বলতে পারি না ইংলিশে, স্পিকিং করতে পারি না, কেন পারি না? আমরা যে কথাটা বাংলায় ভাবি সেটা ইনস্ট্যান্টলি ইংলিশে নিয়ে আসতে পারি না, কেন? কারণ আমাদের কথা বলার ক্ষেত্রে বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়, একটা সার্টেন টাইম মেনটেন করে কথা বলতে পারি না। তো যখন বিভিন্ন টাইমে কথা বলতে হয়, সেই বিভিন্ন টাইমের যে ফর্মটা ভার্বের, টাইম মানে কি, ভার্বের ফর্মের চেঞ্জ, টেন্সের স্ট্রাকচারের চেঞ্জ, সেই টাইমটাকে ইনপুট করতে পারি না। তো এটা করতে হয় টেন্স, মডেল, সেমি মডেল, প্যাসিভ ভয়েস, এগুলো শিখে। অর্থাৎ এটা আমি আগেও আপনাদের দেখিয়েছিলাম। মনে করেন এই যে একটা বাক্য, কি লেখা আছে, হি ড্রাইভস এ কার। দেখেন সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে এ কার। আমার 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 সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন বা কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ইংলিশে কথা বলতে গেলে আমার মূলত ফোকাস করতে হবে কোথায়, পরিবর্তনটা কোথায় করতে হবে? পরিবর্তনটা হবে ভার্বের ফর্মে। যেমন এই ড্রাইভের জায়গায়, জাস্ট ড্রাইভের জায়গায় আপনি যদি ভার্বের ফর্ম জানেন, আপনি যদি এখানে জানেন যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, এইটা লিখলেই এই সেন্টেন্সটার বাংলা অর্থ হয় সে একটা গাড়ি চালিয়েছিল। বাট আপনি যদি এই ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ এই জিনিসটা না জানেন, মনে করেন আপনি টেন্স জানেন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? চালানো ইংরেজি জানেন ড্রাইভ, এবং সেন্টেন্সটা দেখেও বুঝতে পারছেন পাস্ট টেন্স। কিন্তু আপনি যদি এই জিনিসটা না জানেন, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, আপনি ওই কথাটাকে ইংলিশে বলতে পারবেন। অর্থাৎ টেন্সের আগে আমাকে ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটা আমি দিব আপনাদের, যে ধারণা কনসেপ্ট আমি শিখাবো। তো ভার্বের ফর্মকে মেনটেন করে, মানে ভার্বের ফর্মের পরিবর্তন করে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সের কথার চেঞ্জ হয় বা টাইমের চেঞ্জ হয়। তাহলে আমি যদি বলি হি উইল ড্রাইভ এ কার, এটা ফিউচার টেন্স, সে একটা গাড়ি চালাবে। তাহলে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, পরিবর্তন কিন্তু ভার্বের জায়গাটাতে হচ্ছে। ঠিক আছে? আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এইভাবে এখানে দেখেন আমার 7টা লেখা হয়ে গেছে অলরেডি। আপনি যদি টেন্স জানেন, সর্বোচ্চ 12টা সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। 12টা ওয়েতে 12 ভাবে কথা বলতে পারবেন বা নিতে পারবেন, যেটা আমাদের দরকার। সে গাড়ি চালায়, চালিয়েছিল, চালাবে, চালাইতেছে, চালাচ্ছিল, চালাতে থাকবে, চালিয়েছে। কিন্তু শুধুমাত্র এই টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এর জন্য মডেল, সেমি মডেলের ব্যবহার শিখতে হয়, যারা আলাদা ক্যাটাগরি সেন্টেন্স ক্রিয়েট করে। মানে আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাতো, বলেন তো কোন টেন্স? এটা পাস্ট টেন্স দিয়ে বলা যায় না। পাস্ট টেন্স, হি ড্রোভ এ কার, এর মানে হচ্ছে সে গাড়ি চালিয়েছিল। তাহলে সে গাড়ি চালাতো কোন টেন্স দিয়ে বলবেন? টেন্স দিয়ে সব কথা বলা যায় না। এর জন্য আমাকে মডেল শিখতে হয়। বা তার গাড়ি চালানো উচিত, তার আজ গাড়ি চালানোর কথা ছিল, তাকে আজ গাড়ি চালাতে হবে, তাকে এই গাড়িটা চালানো লাগছিল, মানে তার চালাতে হয়েছিল। এই যে কথাগুলো বললাম, এগুলো কোনো টেন্স দিয়ে বলা যায় না। এর জন্য আমাদের মডেল, সেমি মডেল শিখতে হয়। তো ইংলিশে 18টার মতো মডেল, সেমি মডেল ভার্ব আছে। এবং যেটা বললাম, টেন্সের স্ট্রাকচার ভার্বের পরিবর্তন হয়। যেমন কোথাও ড্রাইভ লিখলাম, কোথাও ড্রোভ লিখলাম, কোথাও উইল ড্রাইভ লিখলাম, কোথাও ড্রাইভিং, বা কোথাও এই যে হ্যাজ ড্রিভেন। বাট মডাল ভার্ব গুলো যাই হোক না কেন, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, হি ক্যান ড্রাইভ, অর্থাৎ সে গাড়ি চালাতে পারে। এই ক্যানের পরিবর্তে সব মেইন ভার্ব অলওয়েজ ড্রাইভই থাকবে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, মানে এখানে মডাল ভার্বের অর্থ অনুযায়ী সেন্টেন্সের মিনিং হবে, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ সাপোজ টু, এগুলোকে সেমি মডাল ভার্ব বলে। ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, বা হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারতো। তো এরকম মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার করে দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, আমি মূলত কাজ করছি কোন জিনিসটাকে নিয়ে? আমি এখানে একটা ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ড্রাইভ। আমার চেষ্টা থাকবে সবসময় এইটা, এই যে ড্রাইভ ভার্বটা, এই ভার্বটাকে আমি কত ওয়েতে বলতে পারি, কতগুলো সেন্সে, কতগুলো টাইমে আমি মডিফাই করতে পারি, কত ভাবে, কত দিকে আমি এটাকে নিতে পারি। এটা যত বেশি আপনি পারবেন, তত দ্রুত আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন, তত দ্রুত আপনি কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে এক্সপ্রেস করতে পারবেন। অর্থাৎ এই 12টার মতো টেন্স আর 18টার মতো মডাল, সেমি মডাল, টোটাল আমাদের এখানে স্ট্রাকচার হচ্ছে 30টা। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে
এই পার্টিকুলার ভার্বটাকে 30 ভাবে, 30টা টাইমে, 30টা দিকে আপনি পরিবর্তন করতে পারবেন বা নিতে পারবেন। আর এইটা যদি আপনি পারেন, যেটা আমি বলছিলাম, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, এই জিনিসগুলোকেই প্র্যাকটিক্যালি আমরা প্রেজেন্টেশনের ভিতর, স্পিকিং এ বা কনভারসেশনে আমরা কাজে লাগাবো। ইংরেজি শেখার জন্য এর বাইরে আর কোনো কিছু লাগে না। আমরা ইংরেজি পারি না, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন করতে পারি না, যেটা বাংলায় ভাবি সেটা ইনস্ট্যান্টলি পারি না। সেটা করতে হয় টেন্স, মডেল আর সেমি মডেলের ব্যবহার শিখে। আর এই প্রত্যেকটা স্ট্রাকচার একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্যাসিভ ভয়েস, সেটা শিখতে হবে, আমি শেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, শুধু সেন্টেন্স তৈরি করে রাখলে হবে না, প্রত্যেকটা সেন্টেন্সকে আমাদের কিন্তু আবার ভাঙতে হবে। নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ। তো সেগুলো আমি আপনাদের করাবো। বাট যেটা আমি আপনাদেরকে বলছি, আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ বা মেইন আউটলাইন হচ্ছে এইটা। একটা পার্টিকুলার ভার্বকে, একটা বাক্যের ভিতর যে ভার্ব থাকে, আমরা কতগুলো ওয়েতে পরিবর্তন করতে পারি, কতগুলো সেন্সে নিতে পারি, কতগুলো টাইমে ডাইভার্ট করতে পারি, দ্যাট ইজ দ্য মেইন থিংস ওয়ার উই নিড টু ফোকাস। ওকে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক যেটা আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে, বিষয়গুলো মনে রাখেন ভালোভাবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে, যে আমরা যখন ইংলিশে কথা বলি বা সেন্টেন্স প্র্যাকটিস করি, আমরা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই। যেমন এইভাবেই আমরা স্পোকেন ইংলিশে সেন্টেন্স প্র্যাকটিস করি। আই আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। তো আমরা কি সবসময় এতটুকুর ভিতরে একটা সেন্টেন্সকে সীমাবদ্ধ রাখবো? আমরা একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এই জিনিসটা আমি দেখিয়েছিলাম। কিভাবে কোনো ছোট বাক্যকে বড় বাক্যে কনভার্ট করা যায়, ট্রান্সফর্ম করা যায়, একটা সেন্টেন্সের ভিতর কিভাবে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করা যায়, সেটা আমি বলছিলাম এই অ্যাডভার্বের ব্যবহার করে। কোনো সেন্টেন্সের ভার্বকে যদি হাউ, অর্থাৎ কিভাবে, হয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, বা এই হোয়াই মানে কেন, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি কোশ্চেন করা হয়, তাকে অ্যাডভার্ব বলা হয়। এবং এই অ্যাডভার্বের ব্যবহার করতে পারলে যে কোনো সেন্টেন্সকে বড় করা যায়। যেমন মনে করেন, আমি ভাত খাই, আই ইট রাইস। এবার এখানে ভার্ব হচ্ছে ইট, মানে খাওয়া। এই খাওয়া কথাটাকে আপনি কোশ্চেন করবেন, হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে খাই। কোশ্চেন করে করে এখানে কিন্তু অ্যান্সার বাড়ানো যায়। যেমন আই ইট রাইস স্লোলি, আমি ধীরে সুস্থে ভাত খাই। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ খাওয়ার সময় আমার আচরণটা কেমন, বিহেভিয়ারটা কেমন। আমি কোথায় ভাত খাই, ওয়ার ডু আই ইট রাইস, আমি আমার রুমে ভাত খাই, অ্যাট মাই রুম। এই যে দেখেন, আমার সেন্টেন্স কিন্তু আরেকটু বড় হলো। আমার সেন্টেন্স কতটুকু ছিল, রাইস পর্যন্তই ছিল। এবং আমরা ওই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করি। বাট এইখান থেকে একটা সেন্টেন্সকে বড় করা যায়, লং করা যায়, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। সেটা কিভাবে? অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। তারপরে যদি আবার হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দিয়ে কোশ্চেন করে, একটা বাক্য, একটা সেন্টেন্স বড় হতে থাকে। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। আমি যে ভাত খাই, আমি কখন ভাত খাই? আমি দিনে 3 বার ভাত খাই। আই ক্যান সে 3 times a day। আমি দিনে 3 বার ভাত খাই। আমি যে 3 বার ভাত খাই, আমি কেন ভাত খাই, ভাত খাওয়ার কারণটা কি, রিজনটা কি? এই হোয়াই মানে কি জানেন? এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। কেন ঘটে? আমি আমার শরীরের শক্তি জোগানোর জন্য বা শরীরের শক্তি পেতে ভাত খাই। ইউ ক্যান সে দ্যাট টু গেট এনার্জি ইন মাই বডি। এই টু গেট না বলে, এটা আমি বলছিলাম, আপনার ফর গেটিং বলতে পারেন। যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব বসালে তার সঙ্গে আইএনজি, ফর গেটিং মানে পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? শক্তি পাওয়ার জন্য আমার বডি। আর টু প্লাস ভিয়ন হচ্ছে, মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। টু প্লাস ভিয়ন, কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বাট টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব বসালে তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। তো আমার সেন্টেন্সটা কিন্তু এতটুকুই ছিল, আমি ভাত খাই, আই ইট রাইস। বাট এইখান থেকে একটা সেন্টেন্সকে দেখেন কত বড় করে ফেললাম। এটা কিভাবে করলাম? অ্যাডভার্বের ব্যবহার করে। এই রাইসটা হচ্ছে আমার অবজেক্ট। এই স্লোলি যে শব্দটা, এটাকে বলছি আমরা অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলছি আমরা কি, অ্যাডভার্ব অফ রিজন বা হয় হ্যাপেন, কেন ঘটে, এটা মেনশন করার জন্য এটা বসে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটাকে প্রশ্ন করেন, বড় হতে থাকবে। অর্থাৎ ফুটবল খেলি, তাই না? হাউ ডু উই প্লে ফুটবল, আমরা কিভাবে ফুটবল খেলি? ফর এক্সাম্পল, উই প্লে ফুটবল পলাইটলি, আমরা খেলার মাঠে মারামারি করি না, জাস্ট ভদ্রতার সাথে খেলি। সো আমার সেন্টেন্সটা কিন্তু একটু বড় হলো। এটা হচ্ছে বিহেভিয়ার, হ্যাঁ, ম্যানার। কোথায় ফুটবল খেলে? আমরা মাঠে ফুটবল খেলি, ইন দ্য ফিল্ড। আমরা
মাঠে ফুটবল খেলি, সো এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে ফুটবল খেলেন, আপনি কখন খেলেন? আমি বিকাল বেলায় ফুটবল খেলি, জাস্ট অ্যাট আফটারনুন, ইউ ক্যান সে অ্যাট আফটারনুন। আমরা বিকাল বেলায় মাঠে ফুটবল খেলি। আমরা যে বিকাল বেলায় মাঠে ফুটবল খেলি, পলাইটলি কেন ফুটবল খেলি? আমি শরীরটাকে ফিট রাখার জন্য খেলি বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। অর্থাৎ আমার খেলার কারণটা কি, রিজনটা কি? জাস্ট আই ক্যান সে দ্যাট টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। টু ডু, ডু মানে কি করা, তাহলে টু ডু মানে করতে, টু ডু। অথবা আপনি বলতে পারেন যে ফর ডুইং, ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে বড় করা যায়। ফুটবলটা আমার অবজেক্ট, এই পলাইটলি এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। এই ইন দ্য ফিল্ড এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট আফটারনুন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি রাইটিং ডেভেলপ করার। ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি, রিজন, অর্থাৎ হোয়াই হ্যাপেন, কেন ঘটে। তো যে কোনো ভার্বকে এইভাবে কোশ্চেন করে করে একটা সেন্টেন্স বড় করা যায়, ছোট সেন্টেন্স থেকে বড় বাক্য তৈরি করা যায়। আমরা অনেকেই স্পিকিং এর ক্ষেত্রে ছোট ছোট কথা বলে আটকে যাই, বা রাইটিং এর ক্ষেত্রেও একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো সেটা নিয়ে আসার ওয়েটা হচ্ছে এই এই বাকি বাক্যগুলো আপনি নিজের একটু করার চেষ্টা করবেন, তো এই ওয়েটা ফলো করে দেখেন তো পারেন কিনা, চেষ্টা করবেন নিজেরা। তো আমি তাহলে আপনাদের কি বললাম, দুইটা বিষয় বললাম। আমার একটা বাক্য তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা দরকার হয়। স্ট্রাকচারে অবজেক্টটা কি, কোন সেন্টেন্সে, প্রত্যেকটা সেন্টেন্সে আমার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, ভার্ব মাস্ট লাগবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। সেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সেই ভার্বকে যদি আবার আপনি কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু এগুলো দ্বারা প্রশ্ন করেন, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর এখানে দেখেন একটা জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট। দেখেন কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। COMPLIMENT, যদি এরকম আই থাকে, এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে অভিনন্দন জানানো, কংগ্রাচুলেশন জানানো। আর এই ই যদি থাকে, কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে পরিপূরক। এই জিনিসটা কি জানেন? কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। অর্থাৎ যে সাবজেক্ট হয় সেই অবজেক্ট হয়। মূলত বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর যদি মেইন ভার্ব হিসাবে বসে, সেইগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যেমন মনে করেন হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। যে হি, সেই টিচার। আই অ্যাম হ্যাপি, যে আই, সেই হ্যাপি। দে আর, দে আর ফার্মার, দে আর ফার্মার, তারা কৃষক, তারা, যারা দে, তারাই ফার্মার। অর্থাৎ কোন সেন্টেন্সে সাবজেক্টে যে থাকবে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকলে আহ, সেটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে, অর্থাৎ পরিপূরক। অর্থাৎ কোন সেন্টেন্সের মেইন ভার্বটা যদি অ্যাম ইজ আর ওয়াজ আর হয়, সেইগুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। অর্থাৎ এগুলোর প্যাসিভও করা যায় না, এগুলোকে কোশ্চেন করে এরকম বড়ও করা যায় না। এটা এখানেই শেষ, এটা এখানেই ফুল স্টপ। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক। যে সেন্টেন্স গুলোতে অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে, বা কিছু ফাইনাইট ভার্বও বসতে পারে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেমন মনে করেন আমি যদি বলি হি বিকেম ইউটিউবার, এই বিকেমটাও একটা কপিউলেটিভ বা লিঙ্কিং। এই ভার্ব গুলোকে আবার লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলে। আমি এগুলো ডিটেলস দেখাবো আমাদের আপনাদের। হি বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বিকেম এর পরিবর্তে আপনি যদি বলেন হি ওয়াজ আ ইউটিউবার, ইউটিউবার, সে একজন ইউটিউবার ছিল, সে এটাকে বলা হয় মূলত, মানে বিকেম কে রিপ্লেস করে আমি যদি এই বিভার বসাতে পারি, যদি মিনিং সেম থাকে, তাহলে এরকম অনেকগুলো ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বও, মানে মেইন ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্স ও কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হতে পারে। অর্থাৎ আপনাকে এটা বুঝতে হবে, কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। একটা সেন্টেন্স, এমন কোনো বাক্য আমি বলছি যেখানে সাবজেক্ট যে থাকবে, অবজেক্টও সেই ব্যক্তি বা বস্তু থাকে। হ্যাঁ, যে হি সেই টিচার, যে আই সেই হ্যাপি, যে হি সেই ইউটিউবার, যে হি, যারা দে তারাই ফার্মার। এইগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এগুলো এখানেই শেষ। এগুলোকে এরকম কি, কাকে, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করা যায় না, বড় করা যায় না। বাট এই সেন্টেন্স গুলো কিন্তু বড় করা যায়। এগুলোকে বড় করা যায় অ্যাডভার্ব দিয়ে, কোশ্চেন করে। তাহলে আমি আপনাদের দুইটা বিষয় দেখালাম, আপনারা কেউ বুঝতে পারছেন কিনা বা কেউ মনে রাখতে পারছেন কিনা আমার কথাগুলো। একটা বিষয় আমি প্রথমে বললাম যে একটা বাক্য বা একটা সেন্টেন্সকে কিভাবে আমরা টাইমের পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমরা যে স্পিকিং করি বা স্পিকিং করব, ইংলিশে কথা বলবো, কথা বলতে পারি না কেন, সময়ের পরিবর্তন করতে পারি না, টাইমের পরিবর্তন করতে পারি না। তো একটা বিষয় দেখালাম যে একটা কথাকে আমরা কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে ঘুরাতে পারি। হ্যাঁ, পরিবর্তন করতে পারি, ঘোরানোর কথা যেটা, সেইটা আমি আপনাদেরকে বলছি। এক নাম্বার বিষয় যে জাস্ট একটা পার্টিকুলার ভার্বকে কতগুলো সেন্সে, কতগুলো টাইমে, কত ভাবে, কত ওয়েতে আমরা নিতে পারি, এটা হচ্ছে এক নাম্বার বিষয়। আরেক নাম্বার বিষয় আমি এখানে এটা দেখালাম আপনাদের
সেটা হচ্ছে কিভাবে একটা বাক্যকে বড় করতে পারি, টেনে লম্বা করতে পারি, একটা সেন্টেন্সের ভিতর অ্যাডভার্বের ব্যবহার করে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। এই বিষয়টা আপনাদের দেখালাম দুইটা দিক, কিভাবে একটা কথা ঘোরে, একটা কথার ভার্বটার পরিবর্তনটা কিভাবে হয়, ভার্বের ফর্ম কিভাবে পরিবর্তন হতে থাকে, একটা বাক্যকে কিভাবে ঘোরাতে হয়। আরেকটা বিষয় বললাম, একটা বাক্যকে কিভাবে লম্বা করতে হয়, কিভাবে বড় করতে হয়, কিভাবে একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আছে। জাস্ট এই দুইটা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন বা বুঝতে পারেন, এইটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায়। এর বাইরে আর কোনো কিছু নেই। এইটা ভালোভাবে শিখতে পারলে, এগুলোই আমরা ডিটেলসে শিখবো, এগোবো, দেখবেন ইংরেজি ভাষা কঠিন কিছু হবে না। অনেক সহজে আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। তাহলে যে বিষয়গুলো বললাম, বুঝতে পারছেন? ক্লিয়ার? বোঝাতে পারলাম? এটা জাস্ট, স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ করবেন, স্যার বুঝতে পারছি। এটা জাস্ট আপনাদের একটা স্যার একটু আউটলাইন। বলতে চাই। দাঁড়ান, বলবেন, একটু ওয়েট করেন। স্যার একটা প্রশ্ন আছে আমার। আরে বাবা, আমি সুযোগ দিচ্ছি, ওয়েট করেন। এটা জাস্ট একটা আউটলাইন আপনাদেরকে দিলাম যে কিভাবে আমরা এই ভাষাটা শিখবো বা আমরা সামনের ক্লাসগুলোতে সামনের দিকে এগোবো। এরপর আমরা নেক্সট ক্লাসে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে আলোচনা করবো, আমি দেখাবো। আমি আবারও বলছি, আমরা একসঙ্গে সবকিছু পড়তে যাব না এখানে। পেইড কোর্স করছেন, আমি ওই ফ্রি ক্লাসের মতো একসঙ্গে সবকিছু দেখাই যাব না। কারণ এখানে আপনারা আমার অধীনে থাকবেন, আমার তত্ত্বাবধানে থাকবেন, আমি আপনাদেরকে গাইডলাইন করব। তো যতটুকু শিখবেন ততটুকু যেন নিতে পারেন, এগোতে পারেন, সেইভাবে আমাদের এগোতে হবে। হ্যাঁ, তো ভালোভাবে এগুলো নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি কোথাও কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার যার যে প্রশ্ন থাকবে, আপনারা রেইজ হ্যান্ড অপশন প্রেস করে আমাকে কোশ্চেন করবেন। এখানে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, এখানে প্রেস করেন, আমি আপনাদেরকে ডেকে নিব, আপনারা কথা বলতে পারবেন, যার যার যে কোনো কোশ্চেন থাকলে কথা বলতে পারবেন।